স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। 4 দিনের সফরে আজ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। কাল তাকে নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরকে ইতিবাচক হিসেবে দেখছে রোহিঙ্গারা। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য সেফ জোন প্রতিষ্ঠার দাবি জানানো হবে বলেও মনে করা হচ্ছে। এছাড়া খাদ্য সহায়তা স্বাভাবিক রাখা সহ নানা দাবি জানাবেন রোহিঙ্গারা। কক্সবাজারের আশ্রয় শিবিরে বসবাস 12 লাখের বেশি রোহিঙ্গার। 2017 সালে ব্যাপক অনুপ্রবেশের পর 8 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো গত কয়েক মাসে রাখাইন থেকে পালিয়ে ঠাঁই নিয়েছে আরও অন্তত 80,000 রোহিঙ্গা। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP খাদ্য সহায়তা $12.5 থেকে কমিয়ে $6 করার ঘোষণায় উদ্বিগ্ন রোহিঙ্গারা। তহবিল সংকটে শিশুদের শিক্ষা বন্ধের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কাও। এমন বাস্তবতায় শুক্রবার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এ সফরে প্রত্যাবাসন ইস্যুতে অগ্রগতি হবে এমন আশা রোহিঙ্গা কমিউনিটি নেতাদের। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য সেফ জোন প্রতিষ্ঠার দাবিও জানাবেন তারা। সেই হিসাবে আর রেসপন্সিবিলিটি হল যে ইউএন তো ইউএনএ আর কানত যদি সে রোহিঙ্গা কান আর টুপি দিছে জুঙ্গরে আর তো যাইলে আর ফিরিয়ে আনো উড়িব আর তো বাংলাদেশ সমাজীয় এত বেশি পারেশান দিয়ে আনো উড়িব এবং আর বাংলাদেশের পাপিলিগল্লা বেশি বড় চ্যালেঞ্জেস বনি গই। এদিকে এ সফরের মধ্য দিয়ে প্রত্যাবাসন সহ বিভিন্ন কার্যক্রমে ইতিবাচক বার্তা আসবে এমন আশা স্থানীয়দের। আমাদের দুইটাই প্রত্যাশা, একটা হচ্ছে ভলান্টিয়ারি রিপার্টিশনটা যাতে দ্রুত গতিতে হয়, পাশাপাশি রোহিঙ্গাদের ফেরত না যাওয়া পর্যন্ত ওদের যে রেশনের ব্যবস্থাটা যাতে আগের জায়গায়। দুই বিশিষ্ট ব্যক্তির সফর ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। আমরা কক্সবাজার জেলার বাহিরেও আমাদের বাহির থেকে কিছু ফোর্স আসছেন। সব মিলিয়ে আমাদের 1200 ফোর্স এখানে ডেপ্লয়মেন্ট থাকবেন। এখানে সাদা পোশাকে ট্রাফিক, স্ট্রাইকিং, মোবাইল পার্টি, পিকেট, কয়েকটি স্তরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। এই সফরে আন্তর্জাতিক মহল রোহিঙ্গাদের সঙ্গে আছে এবং তারা স্বদেশে ফিরবে দেয়া হবে এমন বার্তা বলছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তো এর মাধ্যমে বিশ্ব সম্প্রদায় যে রোহিঙ্গাদের পাশে রয়েছেন সেটি একটি প্রতীকী রূপ হিসেবে দেখা যাবে এবং যারা রোহিঙ্গাদেরকে নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়েছে এখনো রোহিঙ্গাদের প্রতি এক ধরনের নির্যাতন এবং হত্যা, লুণ্ঠন, ঘরবাড়ি পোড়াচ্ছে রাখাইনে, তাদেরকে বার্তা দেওয়া হবে যে বিশ্ব সম্প্রদায় এবং বাংলাদেশ রোহিঙ্গাদের পাশে আছে। এর আগে 2018 সালের 2 জুলাই কক্সবাজারের উখিয়া ক্যাম্প সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থে অনবোর্ড সার্ভিস চার্জ বৃদ্ধি নিয়ে মুখোমুখি অবস্থানে শিপিং এজেন্ট ও বার্থ অপারেটররা। শিপিং এজেন্টদের অভিযোগ, চার্জ বাড়াতে ইচ্ছা করেই পণ্য খালাসের গতি কমিয়ে জিম্মি করছে বার্থ অপারেটররা। আর বার্থ অপারেটরদের দাবি, দীর্ঘ 1.5 যুগ ধরে চার্জ না বাড়ায় লোকসানে আছেন তারা। চট্টগ্রাম বন্দরের নিযুক্ত বার্থ অপারেটররা জাহাজ থেকে কন্টেইনার উঠানো ও নামানোর কাজ করেন। এজন্য প্রতি কন্টেইনারে অনবোর্ড সার্ভিস চার্জ শ্রমিকদের মজুরি বাবদ 559 টাকা পান বার্থ অপারেটররা, যা পরিশোধ করে শিপিং এজেন্ট। সম্প্রতি এই সার্ভিস চার্জ নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে শিপিং এজেন্ট ও বার্থ অপারেটররা। প্রতি বছর শ্রমিকদের মজুরি 10% করে বাড়লেও গত 18 বছরে কোনো সার্ভিস চার্জ বাড়ানি বলে দাবি বার্থ অপারেটরদের। আমরা কোভিড সিচুয়েশন পার করেছি, আমরা কোনো বেনিফিট পাইনি। বিগত সরকারকে আমরা অনেকবার অনুরোধ করেছিলাম, তো এটা আমরা অনুরোধ করেছিলাম, বাট নোবডি টুক এনি অ্যাকশন। শিপিং এজেন্টরা বলছে বার্থ অপারেটরদের কন্টেইনার প্রতি চার্জ 110% বাড়ানোর দাবি যৌক্তিক নয়। তাদের অভিযোগ, বন্দরের জেনারেল কার্গো বার্থের কন্টেইনার হ্যান্ডলিং এর গতি কমানোর পাশাপাশি প্রয়োজনীয় শ্রমিক দিচ্ছে না অপারেটররা। আমরাও চাই এটির একটি স্থায়ী সমাধান হোক এবং চট্টগ্রাম বন্দর স্মুথলি রান করুক এবং আমাদের ব্যবসা বাণিজ্যে কোনো ধরনের যেন এটি কোনো বিরূপ প্রভাব কারো দ্বারা যেন না পড়ে। দুই সংস্থার বিরুদ্ধে বন্দরের পরিচালনা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। সংকট সমাধানে চিঠি পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। বন্দরের পরিবেশ সুষ্ঠু সুন্দর রাখার স্বার্থে যাতে কার্যক্রম
পণ্যের মধ্যে কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকম শ্রমিক অসন্তোষ না হয়, এই বিষয়টার জন্য এই ধরনের তাদের ইন্টারনাল বিরোধগুলো আমরা অনেক সময় ইন্টারভিন করি। এই অবস্থা চললে আমদানি ও রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা বন্দর ব্যবহারকারীদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চিকিৎসকদের জাতীয় স্টিয়ারিং কমিটির উপর পুলিশি হামলার প্রতিবাদে 24 ঘন্টার সব হাসপাতালের আউটডোর সেবা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তবে ইমার্জেন্সি বিভাগ খোলা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বুধবার রাত 9:30টায় এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এছাড়া দেশের সব মেডিকেল কলেজে ক্লাস বর্জন কর্মসূচি চলবে বলেও জানান তারা। পুলিশ বিনা উস্কানিতে হঠাৎ করে আউট অফ নোয়ার তারা 5-10 মিনিটের মধ্যে তারা অল আউট অ্যাটাকে যায়। এর প্রতিবাদে আগামী 24 ঘন্টা আমাদের একাডেমিক সব মেডিকেল ডেন্টাল স্টুডেন্ট এবং সকল ডাক্তার ভাইদের প্রতি আহ্বান জানাই, এর প্রতিবাদে আপনারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করুন। কুষ্টিয়া খাজানগর মোকামে রমজানে ঊর্ধ্বমুখী চালের দর 10 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। মিলাররা শঙ্কা করছেন বোরো ধান না আসা পর্যন্ত চালের দাম আরও বাড়তে পারে। লাগাম টানতে আমদানির উপর জোর দিতে বলছেন কেউ কেউ। চালের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি ভোক্তাদের। চাল উৎপাদনে দেশের অন্যতম কুষ্টিয়ার খাজানগর। রোজা শুরুর আগেও এখানকার মিলগেটে প্রতি কেজি সরু চাল মানভেদে দাম ছিল 78 থেকে 79 টাকা 20 পয়সা। 10 দিনের ব্যবধানে তা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 81 টাকায়। আর এর প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে। সরু চালের পাশাপাশি মোটা চাল কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। সরবরাহ নিয়েও অভিযোগ আছে খুচরা বিক্রেতাদের। রোজা শুরু থেকে আমরা চাউল কিনেছি 1950-1960, আর সেটা এখন বর্তমানে কিনছি 2010-2020। কিছু কিছু মিলে চাউল দিচ্ছে না, ক্রাইসিস দেখাচ্ছে। সাধারণ মানুষ তাদের কিনে খাইতে সমস্যা তো হচ্ছে, এটা নিয়ন্ত্রণ করা অবশ্যই জরুরি। মিল মালিকরা বলছেন দফায় দফায় চালের দাম বৃদ্ধির জন্য দায়ী ধান সংকট। এই সুযোগে ধানের দাম বাড়িয়েছেন বড় ব্যবসায়ীরা। 1 মণ মিনিকেট আমরা বর্তমানে বেচতেছিল 2600-2500 টাকা, তাও লস হচ্ছে আমাদের, কারণ ধানের দাম হলো অত্যাধিক বেশি। হাস্কির মিলও 50% বন্ধ, অটো মিলও 50% ধানের অভাবে। সেক্ষেত্রে মাঝে যে 2 মাস সরু চাউল এবং বাসমতি চাউল পর্যাপ্ত পরিমাণ আমদানি করতে হবে, কারণ সরু এবং বাসমতি চাউলের দাম বাড়লে কিন্তু আপনার সর্বোচ্চ নিম্ন শ্রেণীর চালের দাম বাড়তে শুরু করে। জেলা খাদ্য বিভাগের দাবি মজুতদারি ও মুনাফালোভীদের ঠেকাতে মিলগুলোতে নজরদারি অব্যাহত। ধানের দামের তুলনায় সেই হিসাবে চালের দাম মোটামুটি আছে, সামঞ্জস্য আছে। আমাদের কোনো ইন্সপেক্টরদের তথ্য অনুযায়ী কোনো অতিরিক্ত মজুত কোনো মিলে আমরা আশা করি যে বড় মৌসুমের শুরু হলে এটার দাম স্বাভাবিক হয়ে যাবে। কুষ্টিয়ার খাজানগর মোকাম থেকে ঢাকা সহ সারা দেশে চাল সরবরাহ করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। রমজান মাসে চিনির চাহিদা মেটাতে পুরো দমে উৎপাদন কাজ চলছে কেরু অ্যান্ড কোম্পানিতে। এবার অন্তত 4000 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছে রাষ্ট্রায়ত্ত চিনি কলটি। তা অর্জন হলে কমে আসবে লোকসানের মাত্রা। এজন্য চিনির একমাত্র কাঁচামাল আখের পর্যাপ্ত যোগানে কাজ করছে কেরু কর্তৃপক্ষ। ফের নতুনভাবে আশা জাগাচ্ছে দেশের ঐতিহ্যবাহী এই চিনি কলটি। ৬১ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে গেল ২০ ডিসেম্বর থেকে ৬৫ দিনের আখ মারাই কার্যক্রম শুরু করে রাষ্ট্রায়ত্ত চিনি কল কেরু অ্যান্ড কোম্পানি। আখ মারাই শেষে এখন চিনি উৎপাদনে ব্যস্ত শ্রমিক ও কর্মচারীরা। দিনরাত মিল চলছে নিরবচ্ছিন্নভাবে। অন্যান্যবারের তুলনায় যোগান বেড়েছে প্রধান কাঁচামালেরও। গতবারে আমরা ক্রাশিং করছি ৫৪,০০০ সামথিং, এবছর আমাদের এর সাথে বেশি ৭০,০০০ এভাব আমাদের হবে। অন্যান্য বছর একবার ব্রেকডাউন ছিল, এবছরে কোনো ব্রেকডাউন নাই। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে নতুনভাবে আশা জাগাচ্ছে মিলটি। লোকসান কাটিয়ে হারানো ঐতিহ্যে ফিরতে চায় মিলের কর্মীরা। গত বছর আপনার ১.৫ মাস মতন মিল চললো, এবারটা আপনার ৬৫ দিনের টার্গেট, তো খুব সুন্দরভাবে মিল চলছে। কয়েক বছরের নাই, এই বছরটা ভালো আছে। রমজানে ভোক্তার চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা কেরু অ্যান্ড কোম্পানি কর্তৃপক্ষের। গত কয়েক বছরের তুলনায় এবার আমাদের আখের প্রাপ্তিটা বেশি। কেরুর এই সুন্দর ঝকঝকে চিনি রমজান মাসে রোজা থাকবে যারা, তারা এই চিনিটা পাবে। এবছর চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,২০০ মেট্রিক টন। এই লক্ষ্যমাত্রা পূরণ হলে একদিকে যেমন কমে আসবে চিনির আমদানি নির্ভরতা, সেই সাথে পূরণ হবে দেশের চাহিদা। ডিবিসি নিউজ ডেস্ক।
4 বছর পর গাইবান্ধায় রংপুর চিনিকল চালুর খবরে খুশি স্থানীয়রা। আখ চাষে প্রস্তুতি নিচ্ছেন তারা। মিলটি চালু হলে কাজের সুযোগও হবে অনেকের। অন্তত 3 মাসের সক্ষমতা অর্জন করে মিল চালু করতে চায় কর্তৃপক্ষ। 4 বছর ধরে বন্ধ থাকায় 35 একর আয়তনের গাইবান্ধার রংপুর চিনিকল চত্বর ভরে গেছে জঙ্গলে। অযত্নে পড়ে আছে আখ প্রক্রিয়াজাত করার যন্ত্র, যানবাহন। গত বছরের ডিসেম্বরে সিদ্ধান্ত আসে চিনিকলটির মাড়াই কার্যক্রম পুনরায় শুরুর। আর এতে আবারও আখ চাষে ঝুঁকছেন স্থানীয়রা। প্রস্তুত করা হচ্ছে মিলের নিজস্ব খামার। খেটে খাওয়া সকল পর্যায়ের মানুষের প্রাণের দাবি এই সুগার মিলটি পুনরায় চালু করে অত্র এলাকার অর্থনীতির চাকাকে সচল করা হোক। মিলটা চালু হলে আমাদের আমার গৌরব বা অহংকার বা আগের মতন মোরাবান বলতে পারি আমরা এই জিনিসটা ঘুরে নিচ্ছি, বন্ধ মিল ঘুরে নিচ্ছি। এলাকায় সুগার মিল চালু করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা শোনার পরে লোকজন অনেক খুশি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভালো হবে, এলাকাবাসী ভালো থাকবে, শিল্প কারখানা বাঁচবে, আখ চাষি বাঁচবে। উত্তরবঙ্গের যে বৃহৎ একটা ভারী শিল্প, এটা যদি পুনরায় চালু হয় এখানকার মানুষরা স্বাচ্ছন্দ্য চলতে পারবে। বন্ধ 6টি চিনিকলের মধ্যে রংপুর চিনিকল চালু হতে পারে তৃতীয় ধাপে। সেই লক্ষ্যে নেওয়া হচ্ছে আখ চাষ বাড়ানো সহ সার্বিক প্রস্তুতি। অন্তত 3 মাসের সক্ষমতা অর্জন করে মিলটি চালু করার লক্ষ্য কর্তৃপক্ষের। প্লান্টেশন বাড়ানোর জন্য তৎপরতা আছে, সদর দপ্তরেরও নির্দেশনা আছে। তো আমরা আশা করছি প্রথম শ্যামপুর সেতাবগঞ্জ, তারপর পঞ্চগড় পাবনা, তৃতীয় ধাপে যেয়ে রংপুর সুগার এবং কুষ্টিয়া চালু হবে এর পর্যায়ক্রমে। 1957-58 মৌসুমে আখ মাড়াইয়ের মাধ্যমে চিনি উৎপাদন শুরু হয় গাইবান্ধার রংপুর চিনিকলে। সবশেষ 2020-21 মৌসুমে আখ মাড়াই শুরুর প্রস্তুতি নেওয়া হলেও বন্ধ হয়ে যায় এটি। ডিবিসি নিউজ ডেস্ক। বাঙালির ঐতিহ্যের সাথে মুড়ির রয়েছে এক অবিচ্ছেদ্য সম্পর্ক, আর রমজানে এর চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। সময় প্রয়োজনে এখন যান্ত্রিকভাবে মুড়ি তৈরি হলেও হাতে তৈরি মুড়ির চাহিদা কিন্তু কম নয়। মুড়ি ভাজতে ব্যস্ত সময় পার করছেন পিরোজপুর ও বরগুনার বিভিন্ন এলাকার গৃহিণীরা। দাউ দাউ করে জ্বলছে উনুন, মাটির পাত্রে ভাজা হচ্ছে চাল, সেই চাল মুহূর্তেই হয়ে যাচ্ছে মুড়ি। পিরোজপুরের নাজিরপুর উপজেলার লড়া গ্রামের রেখা মণ্ডল ও শাশুড়ি কানন মণ্ডল দীর্ঘ 25 বছর মুড়ি তৈরির সাথে যুক্ত। বর্তমানে ধানের দাম ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় বেড়েছে মুড়ি উৎপাদন খরচ, তাই লাভের মুখ দেখছেন না কারিগররা। বর্তমান ব্যবসা কম, সব মালেরই দাম বেশি। হাতে ভাজা মুড়ি তৈরি করতে যে খরচ, সেই তুলনায় আমরা ন্যায্য পয়সা পাইও না। রমজানের চাহিদা বেড়ে যাওয়ায় বরগুনায় প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত কেজি প্রতি 20 টাকা দরে প্রায় 2 মণ চালের মুড়ি ভাজেন নারীরা। এই জায়গার মুড়ি দিয়ে হাতে ভাজলে খাইতে অনেক ভালো লাগে, কোনো ভেজাল নাই, এক কষ নুনের পানি দিয়ে। এই একটা মাসে, রমজানের মাসে আমাদের মুড়ি ভাজার খুব চাপ। ধরেন 1500-1600 টাকা আমার ইনকাম হয় দৈনিক। মুড়ি ভাজা ও বিক্রির সঙ্গে জড়িতদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রশাসনের। আমরা ক্ষুদ্র ঋণ দিচ্ছি এবং এই ধরনের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকেই উজ্জীবিত করার জন্য এবং তাদেরকে আরও আর্থিক সাপোর্ট দিয়ে এবং উত্তরোত্তর তাদের এই ব্যবসাকে প্রসার করার জন্যই সমাজসেবা অধিদপ্তর কাজ করে থাকে। পিরোজপুর ও বরগুনার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক পরিবার জীবিকা নির্বাহ করছে হাতে মুড়ি ভেজে। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। একসময় চলাচল করত স্টিমার, নৌপথকে ঘিরে সচল ছিল বাণিজ্য, আর এখন ডিঙি নৌকা চলাচল করাও দুরূহ। ধুকে ধুকে মৃত্যুর প্রহর গুনছে পিরোজপুর শহর দিয়ে বয়ে চলা দামোদর খালটি। দখল, দূষণ আর সংযুক্ত খালগুলোকে মেরে ফেলার কারণেই এমন দুর্দশা একসময়ের প্রমত্তা এ জলপথটির। পিরোজপুর শহরের পাশ দিয়ে বয়ে চলা বলেশ্বর এবং কালীগঙ্গা নদীকে সংযুক্ত করেছে দামোদর খাল। এটি নৌপথের দূরত্ব কমিয়েছে অন্তত 40 থেকে 50 কিলোমিটার। একসময় এই নদী দিয়ে স্টিমার চললেও ভরাট হয়ে এখন পরিণত হয়েছে মরা খালে। জমি চলে গেছে দখলে, অবশিষ্ট অংশও দূষণের কারণে বিলীনের পথে। একটু ছাতাবেলায় ভরে যাচ্ছে, খাল ছোট হয়ে গেছে, খাল ছোট হওয়ার কারণে ফসলাদি কমায়। ভিতরে খালগুলো সব মরে গেছে, ডেরে হয়ে গেছে, যার জন্য এটাও তেমন স্রোত নাই পানি। যাতায়াত উপকার হইতে হয় আপনার, আমরা গাছটা আনি, আমরা ব্যবসা করি, যাদের ব্যবসা করে তাদের জন্য সুবিধা। খালটি দুবার খনন হলেও খুব একটা লাভ হয়নি, তাই তো দামোদরকে সচল রাখতে দাবি উঠেছে পুনর্খননের। খনন করলে এলাকাবাসীর উপকার হয়, করেছে তা আবার তো একই অবস্থা হয়ে গেছে, ভরাট হয়ে গেছে। সরকারের কাছে এইটুকু আবেদন যে আমাদের খালটা সে আবার যে আগের যে পর্যায়ে ছিল সেই পর্যায়ে ফিরিয়ে আনার জন্য।
অবশ্য দখলদারদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলছে পৌর কর্তৃপক্ষ। বিভিন্ন জায়গায় প্লাস্টিকের ডাস্টবিন দেওয়া আছে, কিন্তু ডাস্টবিন না ফেলাইয়া যত্র খালে যেখানে সেখানে ফালায়, এতে খালগুলি দিন দিন নাব্যতা হারাচ্ছে এবং ভরে যাচ্ছে। আর দখল তো আছেই, এটা জেলা প্রশাসনের সাথে মানে আমরা এটা চিহ্নিত করার প্রক্রিয়া আছি। চিহ্নিত হয়ে গেলে আমরা এটা উচ্ছেদ অভিযানে যাব। এছাড়াও পিরোজপুর শহর দিয়ে বয়ে চলা প্রায় সবগুলো খালি উন্নয়নের নামে কিংবা দখলের কারণে বিলীনের পথে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।